আনসারকে দিয়ে যে খেলা শুরু হইলো তাতে বোঝা যায় পতিত সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয়। এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনূসের সরকারের জন্য। সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না। আমি এটা ক্রমাগত বলে আসতেছি, সুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকব। এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল, আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে। কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে, তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন। ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন। ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিচ্ছে, কিন্তু ছাত্রদের ডাকতে হবে কেন? পুলিশ আছে না, বিজিবি আছে না, আর্মি আছে না? ছাত্ররা কি ছাত্রলীগ না মাস্তান যে এরা এই শেষ পিটাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে? এটা কোনো প্রসেস হইলো? আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে, আমরা সবাই জানি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজমল। এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই, ছাত্ররা লয়ের স্পিয়ার হেড ছিল, মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড, মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড। বর্ষার ফলার মতো আর কি। বর্ষার ফলা কিন্তু একা কিছু না, এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র। আর পিছের লাঠিটাও একা কিছু না, সামান্য কার্যকর অস্ত্র, কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হইয়া ওঠে। তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা, আর জনতা হইতেছে পিছের লাঠিটা। ছাত্রদের সাথে জনতাও নামছিল, ব্যাপকভাবে নামছিল। শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, মাদ্রাসার ছাত্ররা নামছিল, শহীদ হয়েছে কাতারে কাতারে। কে নামে নাই? রিকশাওয়ালা, গার্মেন্টস ওয়ার্কার, জামাত, বিএনপি, হেফাজতের কর্মীরা, আবু সাইদকে শিবিরের সাথী। তো গত 15 বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত অশ্রু কান্নার উপরে দাঁড়ায় আছে এই লড়াই। এই লড়াই দাঁড়ায় নাই? এই লড়াইকে আকাশ থেকে পড়ছে? হঠাৎ করে বিজয় আসছে? আবু সাইদ যে বুক চিতায় দাঁড়াইছে, এই দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে? দেখেন তো এই ছবিটা, গার্ডিয়ানে ছাপা হয়েছিল, বিএনপি কর্মী। তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে। মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল, সে একই কাজ কইরেন না। আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন, এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন। 5 তারিখে আর্মি গুলি চালায় নাই, চালাইতে পারতো। চালাইলে কি হইতো? প্ল্যান কি ছিল? প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন। আমি ওনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম, স্যার তো জানেন আপনি, যাতে আর্মির গুলি করা ঠেকানো যায়। উনি কাজটা করছিলেন, আপনাকে ধন্যবাদ। ওনার কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন, তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। জাতিসংঘের মহাসচিবের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল। আমি প্রফেসর ইউনূসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি? আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো। কারা কারা দাঁড়াইতো আমি আজকের নাম কইলাম না। হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল। লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম, আর আমরা সেটা করতাম, আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন, জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে? আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে। জয়তে বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টাগরি করতেছেন, এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে? জনগণ তো এটা ভাঙছে, আপনি পিছে লাগায় রাখছেন কেন? বিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সুবিচারের এই বীজতলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব। যারা এখন সরকার পরিচালনায় আছেন, আমরা যারা রাজনীতির মাঠে আছি, আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব। এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ। সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ ডগ। তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন, পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন। এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক। কিন্তু সেই বিবেকগুলো গত 15 বছর 15.5 বছর আফসোসের বিষয়, তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি। তাদের উপরে অত্যাচারের খড়গ নেমে এসেছে, সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেঁচড়ে জেলে নেওয়া হয়েছে, জাতির বিবেককে কারাবন্দী করা হয়েছে, তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে, অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে, তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 5 তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে,
মুখের তালাও সরে গিয়েছে। আমরা চাই যে এটা যেন, এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয়। আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ, আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না, আবার কোনো কিছু হাইডও করে না, গোপনও করে না, যা আছে তাই তুলে ধরে। অনেক সংবাদপত্র সংবাদের নামে, নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন, তার ভিতরে যা খেলে যে চিন্তা, তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন। এটা আসলে জনগণের জন্য, সমাজের জন্য কল্যাণকর নয়। আপনি নিউজের জায়গায় নিউজটা দেন, ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন, তাতে কোনো সমস্যা নেই। জনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই। এই জায়গায়ও আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে। এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয়, আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয়, তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ। অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে। ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার, কে ক্ষমতায় যাবে না যাবে, অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না, এ অধিকার আমাদের নেই। আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো। এ কাজের জন্য যদি রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন, মুক্ত হাতে লিখবেন, আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন। আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই, আমরা ওয়েলকাম করি। আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক, আমরা চাই না একচুকা একটা জাতি তৈরি হোক, আমরা চাই একটা চক্ষুষ্মান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই। তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো, আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, হায়নার হাতে নিহত হয়েছে, তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের নিজেদেরকে গড়তে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছো, এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয়, বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো। আমরা এইরকম একটি উজ্জ্বল, সম্ভাবনাময়, অত্যন্ত দক্ষ, চরিত্রবান, আল্লাহভীরু একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি। তোমরা যেন নিজেই একটা ইতিহাস হোক, পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহ নেয় যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল, অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল,